ওকে, তাহলে আজকে শুরু করব লসেস ডিউ টু ওয়েল্ডিং অন হিউম্যান বডি। ঠিক আছে, তো ওয়েল্ডিং এর জন্য শরীরে কি কি ধরনের প্রবলেম হয়, ঠিক আছে, এখানে পার্টিকুলারলি ওয়েল্ডিংটার কথাই কেন বলা হয়েছে, যা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। ওয়েল্ডিং এর কিছু অ্যাডভার্স এফেক্ট খুবই বেশিভাবে থাকে, এই কারণে এগুলোকে আলাদাভাবে এমফাসাইজ করা হয় বা আলাদা করে এতটা গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তো কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। দ্য মেইন হ্যাজার্ডস দ্যাট আর ইলেকট্রিক শক, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো প্রথম জিনিসটা হচ্ছে ইলেকট্রিক শক, নেক্সট হচ্ছে আর্ক রেডিয়েশন, ঠিক আছে, ফিউমস মানে হচ্ছে ধোঁয়া, গ্যাসেস অ্যান্ড ডাস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে মেন আমাদের এজেন্ট, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি করে। এবার এগুলোর এক একটা ডিটেলসে জানবো। তো ফার্স্টে চলে যাচ্ছি ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক কি কাজে লাগে রে আমাদের, কি 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 করে, ক্ষতি কিরকম ভাবে করবে ইলেকট্রিক শক, কি ক্ষতি করবে ইলেকট্রিক শকে? পার্সিয়াল অথবা পার্সিয়াল ডিফরমেশন অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্স্যাক্টলি, কোনো একটা জায়গায় আমাদের বিভিন্ন নার্ভ সেলগুলোকে ড্যামেজ করতে পারে। প্রথমত হালকার কথা বলি, বেশি হলে তো মানে ছবি হয়ে যাবে। তো খুব আগে প্রথম থেকে শুরু করি, ঠিক আছে। তো হালকা যদি শক লাগে তো কি হতে পারে, আমাদের মনে হলো কিছুই হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওটা নার্ভ সেলের ড্যামেজ করে, কিছু নার্ভ সেল ড্যামেজ করতে পারে, ঠিক আছে। এবার যদি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে সেটা হয়, তাহলে পার্মানেন্টলি আমাদের এরকমও হতে পারে যে আমরা কোনো একটা জায়গায় আমাদের প্যারালাইসিস হয়ে গেল, ঠিক আছে, টেম্পোরারি কিংবা পার্মানেন্টও হয়ে যেতে পারে। এটা একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি খুব ইন্টেন্স অ্যামাউন্টে হয়ে যায়, তাহলে কি হতে পারে, পার্টিকুলারলি আমাদের শরীরটা পুরো ড্যামেজ হয়ে যেতে পারে বা আমরা মারাও পর্যন্ত যেতে পারি, ঠিক আছে। ইলেকট্রিক শকের এটা একটা খুব বাজে জিনিস। আচ্ছা, তো যাই হোক, ইলেকট্রিক শক কেন কি কারণবশত হতে পারে। ইলেকট্রিক শকের আগে একদিন বলেছিলাম যে কয়েকটা রিজনস এর জন্য ইলেকট্রিক ফায়ার ব্রেক আউট করতে পারে। একটা হচ্ছে আর্থিং এর প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, আর্থিং এর প্রবলেম বলতে আর্থিং কি, এই জিনিসটা আমি বলবো যখন ইলেকট্রিসিটি পড়াবো তখন আরো ডিটেলসে বলবো। আজকে একটু হালকা করে ছুঁয়ে যাচ্ছি, বেশি জানবার এখন দরকার নেই, ঠিক আছে। আমাদের একটা বক্স আছে, ঠিক আছে, জাস্ট একটা জিনিস, একটা মেশিন রয়েছে, ঠিক আছে, এটা একটা মেশিন, ঠিক আছে। মেশিনটা আমাদের কি কি জিনিস থাকবে এখন আমরা একদম ভুল জানছি, ঠিক আছে। প্রাইমারিলি আমরা যেটা জানবো এটা কিন্তু পার্সিয়ালি আমাদের ঠিক কি, ঠিক আছে, মানে মোটামুটি পরে যখন জানবো তার তুলনায় ভুল, এখন ভুল পড়বো, পরে এই জিনিসটাকে আমরা ঠিক করব, ঠিক আছে। কারণ আমরা এখন ডিসি দিয়ে জানবো, এসির কনসেপশন আমাদের মধ্যে নেই। তো আমরা এখন ফেজ নিউট্রাল বলবো না, এখন আমি সিম্পল বলবো একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন ফেজ বা নিউট্রালে যাব না, ফেজ নিউট্রাল বলে কোনো জিনিস হয় না এসি লাইনে। সেখানে দুটো জিনিস, এই সরি, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ বলে এসিতে কিছু এরকম টাইপের হয় না। ওখানে দুটো কানেকশন থাকে, একটাকে বলা হয় ফেজ, একটাকে বলা হয় নিউট্রাল। তো এখানে এসি আমরা কনসিডার করছি না, এখানে পার্টিকুলারলি আমরা ডিসি কে কনসিডার করছি, ঠিক আছে। গোটা জিনিসটা পুরো ভুল বলছি, ঠিক আছে, কিন্তু এখন আমাদের বোঝার সুবিধার জন্য একটু ভুলটা জেনে নিই, পরে ঠিক জেনে নেবো। আচ্ছা, তো যাই হোক, তো একটা জিনিস সাপোজ এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে, আমাদের জানি কারেন্ট কি হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাই তো। তো একটা জিনিস আছে, এই জিনিসটা কিসের তৈরি, এই মেশিনটা কি দিয়ে তৈরি হয়েছে, মেশিনটা কি দিয়ে তৈরি হয়েছে, একটা কন্ডাক্টিভ মেটাল ম্যাটেরিয়াল। বডি, কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, একটা লোহার তৈরি, সাপোজ মেশিনটা লোহার তৈরি, ঠিক আছে। এবারে লোহার তৈরি এই জিনিসটা পজিটিভ ভাগ পজিটিভ দিক দিয়ে আসছে, নেগেটিভ দিক দিয়ে চলে যাচ্ছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না। তো ভেতরে কি থাকে, যাতে মেশিনটার মধ্যে ইনসুলেট মানে না হয়ে যায়, ঠিক আছে, এটা কি করা থাকে, এখানে একটা গর্ত করা থাকে, ঠিক আছে। মেশিনটার মধ্যে একটা গর্ত করা থাকলো, গর্তটাকে দেখাচ্ছি, এই জায়গাটা একটা গর্ত রয়েছে, গোটাটাই মুছে যাবে, মুছতে গেল, আচ্ছা ঠিক আছে, কি কষ্ট করে আর কি করবো। আচ্ছা, তো এরকম একটা গর্ত দেখবি, মেটেরিয়ালের মধ্যে একটা গর্ত থাকে, ঠিক আছে। তার মধ্যে একটা এরকম জায়গায় রাবার প্যাডের মতন থাকে, ঠিক আছে, হয়ে গেল, একটা রাবার প্যাডের মতন থাকে। রাবার প্যাড কেন দেওয়া থাকে এই জায়গাটা, ঠিক আছে, রাবার প্যাড দেওয়া থাকে কারণ রাবার রাবার প্যাডটা, নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। হ্যাঁ, ইনসুলেটিভ মেটেরিয়াল, ঠিক আছে। তো রাবারের ভেতর দিয়ে এটাকে ঢোকানো হয়, ঠিক আছে, এটাকে আমি অন্য কালিতে দেখাই। তো এটাকে জেনারেলি আমরা ফেজটাকে তো মানে জেনারেল যেটা দেখায়, ফেজটাকে আমরা লাল কালার দিয়ে দেখাই। তো লাল কালারটাই ব্যবহার করা বেটার হবে এখানে, ঠিক আছে, লাল কালার দিয়ে দেখালাম। তো এটা গেল, এবার মেশিনের মধ্যে চলে গেল, ঠিক আছে, একটা মেশিন আছে এরকম, ঠিক আছে, মেশিনটা অন্য কালার দেখায়, তাহলে আবার নাহলে আবার প্রবলেম হবে। বোর্ডটা মুছে যাবে না তো, হ্যাঁ, যাক, বোর্ডটা মুছে নি। আচ্ছা, এই লাল কালারের তারটা এর ভেতর দিয়ে দিয়ে ঢুকলো, ঠিক আছে, ভেতরে আমি ডটেড দিচ্ছি, ডটেড কেন দিচ্ছি, এখানে ডটেড দিলাম, ডটেড মানে সেটা হিডেন দেখতে পাবো না হ্যাঁ আমরা। দেখতে পাচ্ছি না, ভেতর দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা,
এরপর যে মেশিনটায় কাজ হচ্ছে, মেশিনটার কালারটা আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। এরকম মেশিন আছে, ঠিক আছে, কোনো একটা মেশিনের ভেতর দিয়ে গেছে, দিয়ে এটার সাথে নেগেটিভটাও যুক্ত আছে, ঠিক আছে, নেগেটিভটাকে নীল কালার দিয়ে দেখিয়েছি, নীল কালার দিয়ে, নীল কালারের নেগেটিভটা এসছে, এর সাথে নেগেটিভটা বেরোচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা আবার একটা ইনসুলেশন রয়েছে, রাবারের প্যাড রয়েছে, ঠিক আছে, রাবারের প্যাড রয়েছে। এটা পরবর্তীকালে খুব কাজে লাগবে যখন আমরা ফেজ নিউট্রাল জানবো তখন। তো এই জায়গাটা কি হবে, এটা কেন দেওয়া হয়েছে রাবারের প্যাডটা, ঠিক আছে, যাতে এই জায়গাটা কোনোভাবেই কেটে, ধর এই জায়গাটা কোনোভাবে কেটে গেল, ঠিক আছে, তামার তারটা বেরিয়ে গেল, দিয়ে সেটা এই বডিটার সাথে টাচ করে গেল, তাহলে কি হবে, গোটাটা কি হবে, গোটা এই কেসটার মধ্যে কি হবে, গোটাটাই ইলেকট্রিফাইড হয়ে যাবে, ইলেকট্রিক পজিটিভ ফ্লো হয়ে করা যাবে, শুরু করবে। তাই না, গোটাটাই পজিটিভ হয়ে গেল, ঠিক আছে, গোটাটাই পজিটিভ হয়ে গেল। কোনো কারণবশত যদি তারটা ছিঁড়লো, ঠিক আছে, ছিঁড়ে গেলে পজিটিভ হয়ে গেল, গোটা কেসটা পজিটিভ হয়ে যাবে। এবারে একজন মানুষ, ঠিক আছে, যে কেউ হতে পারে, আমরা নিজেদের মধ্যে কেউ হতে পারে, তো আমরা কখনোই হব না, আমরা জানছি জিনিসটাকে, তো আমরা এটাকে ধরলাম, ঠিক আছে, আমাদের পাটা কোথায় রয়েছে, ঠিক আছে, মাটিতে রয়েছে, যদিও এরকম আমরা দেখতে নেই, এত সরু কেউ নেই, তো ঠিক আছে, জাস্ট চলবে আর কি। তো মাটিতে ঠেকে আছে। মানুষের শরীর কিরকম, কন্ডাক্টিভ না কন্ডাক্টিভ নয়, সে কন্ডাক্টিভ। কন্ডাক্টিভ, তাই তো, মানে ইনসুলেটিভ নয়, ঠিক আছে। এবার এটি খুব সুন্দর পজিটিভ সেন্স পেয়েছে, ঠিক আছে। এবারে আমাদের গ্রাউন্ডের মধ্যে কি আছে, গ্রাউন্ড মানে আমাদের পৃথিবী কি ইলেকট্রনের সমুদ্র বলা হয়, ঠিক আছে, প্রচুর ইলেকট্রন রয়েছে। তো এই কি করবে, এত কষ্ট করে এর মধ্যে দিয়ে গিয়ে এই রাবার প্যাডটার মধ্যে দিয়ে এখানে যাবে, না এটা প্রথমত ট্রিপ হয়ে যাবে, তাই না, যখনই এটা ধর কেটে গেল, ঠিক আছে, এখানে কেটে গিয়ে লেগে গেল, ঠিক আছে, কিছুটা এদিক দিয়ে যাবে, আর বাকিটাও কোথাও যেতে পারবে না, এর গায়ে থাকবে, ঠিক আছে। আমি দেখবো মেশিনটা কাজ করা বন্ধ করে দিয়েছে, এবার আমি মেশিনটাকে বাহাদুরি করে ছুতে গেলাম, ঠিক আছে, এই যে শুয়ে দিয়েছি। তো এবার কি হবে, এতক্ষণ কারেন্ট কোথাও যেতে পারছিল না, এবার বলছে এই তো পাওয়া গেছে, ঠিক আছে, সমুদ্রের মধ্যে যেতে পারছে, কি হবে, কি করবে, শরীরের মধ্যে দিয়ে এখানে পজিটিভ আছে, হাইলি পজিটিভ। হিউম্যান বডির মধ্যে ফ্লো হয়ে আর্থে পৌঁছাবে। হ্যাঁ, আমি অন্য কালার দিয়ে দেখাই, একদম বলে ঠিক বলেছে। এটা আমাদের শরীরের মধ্যে দিয়ে, কারেন্টটা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, শরীরের মধ্যে দিয়ে গিয়ে দুদিক দিয়ে ভাগ হয়ে গিয়ে, ঠিক আছে, ও আর একদম এটা দিয়ে পৌঁছাবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে পৌঁছাবে, এই দিক দিয়ে ফ্লো করবে, আর কি এদিক দিয়ে যাবে, যাবে না না, স্যার, যেদিকে কম বাধা পাবে সেদিকে যাবে। যেদিকে কম বাধা পাবে সেদিকে যাবে। আচ্ছা, এই কেসটা হয়ে গেছে, এই জায়গাটাই ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গিয়ে তারটা এইভাবে লেগে গেছে, এই জায়গায় তারটা মুড়ে গিয়ে এরকম মেটালের সাথে সংস্পর্শে চলে গেছে, একদম মেটাল বডিটার সাথে। এবার বলতো এর মধ্যে দিয়ে মেশিনটা কি চলবে না চলবে না, মেশিনটা কি কানেক্টেড আছে না ওপেন সার্কিট হয়ে গেছে, না স্যার, সে ওপেন সার্কিট হয়ে গেছে। ওপেন সার্কিট হয়ে গেছে, মেশিন চলবে না, ঠিক আছে, মেশিনের জিনিসটা চলবে না। তা আমি ভাবছি মেশিন চলছে না মানে কারেন্ট আসছে না, তা আমি মেশিনটাকে হাত দিয়ে চেক করতে গেলাম, কি হবে, যেমন তো ওই ইলেকট্রন আমাদের শরীরের মধ্যে ফ্লো করবে, যার ফলে আমরা কারেন্ট শক খাওয়ার হ্যাঁ, তখন আমাদের সম্ভাবনা কি থাকে। হবে, এটা দিয়ে এখন কারেন্ট যেতে পারছিল না, ঠিক আছে, গোটাটাই পজিটিভ হয়ে গেছে কিন্তু কারেন্ট যেতে পারছে না, কারণ কি ও যাবে কোথায়, তাই না, এখন কারেন্ট ফ্লো হচ্ছে না, এখন সত্যি মেশিনটার মধ্যে কোনো কিছু নেই। আমি যদি একটা নর্মাল কিছু দিয়ে দেখি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, যেই আমি এটাকে ছোবো তখন কি হবে, এটা কি আর ওপেন থাকবে না ক্লোজ সার্কিট হয়ে যাবে বলতো, যখনই আমি ওটাকে ছোবো তখন কি আর ওপেন থাকবে, স্যার ক্লোজ সার্কিট হয়ে যাবে। ক্লোজ সার্কিট। তো কখন যাবে, তখন কি হবে, কারেন্টটা এই পথ দিয়ে এলো, ঠিক আছে, এই পথ দিয়ে এসে মেশিনের গা দিয়ে গিয়ে আমি যেখানে টাচ করেছি সেখান হয়ে গিয়ে একদম আর্থিং চলে যাবে, মানে মাটিতে চলে যাবে, তখন কিন্তু ক্লোজ সার্কিট হবে, মেশিন চলবে না কিন্তু আমি চলবো, বুঝতে পারছি তো। তো এইরকম জিনিস হয়ে গেছে। তো এইটার জন্য যাতে শর্ট না খায় তখন কি করা হয়, এখান থেকে আরেকটা তার ইউজ করা হয়, ঠিক আছে। তো আর্থিং এর যে তারটা থাকে সেটা এই আমি চকলেট কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে একটা এক্সট্রা তার ইউজ করা হয়, যেটা কার সাথে থাকবে, কার সাথে অ্যাটাচ থাকবে বলতো জিনিসটা, আর্থিং তারটা কার সাথে মেটাল বডির চলবে, সাথে, এই ওই বডিটার সাথে, ইনস্ট্রুমেন্টের মেটাল বডির হ্যাঁ, সাথে। তো এই বডিটার সাথে চিটিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা ভালো করে সোল্ডারিং করে দিলাম, দিয়ে এটা গ্রাউন্ড করে দিলাম, মানে মাটির মধ্যে গভীর পর্যন্ত ঢুকিয়ে দিলাম। তো এবারে বলতো কি হবে, আর্থিং তারটা দেখবি সব থেকে মোটা হয়, ঠিক আছে, খুব মোটা হয়, খুব ভালো, সব থেকে তামার তার, খুব দামি তার ইউজ করা হয়, ঠিক আছে, কম দামি তার ইউজ করা হয় না। এক নম্বর কি হয়, তারটা মোটা হয়, ঠিক আছে। তো কিরকম আর্থিং ওয়ের দেখায়, আচ্ছা, আর্থিং ওয়ের, আর্থিং ওয়ের দেখবি খুব মোটা তার হয়, দেখতে পাচ্ছিস কত মোটা হয়েছে তারটা, দেখ এখানে আর্থিং তার দেখিয়েছে কত মোটা হয়, আর্থিং তার এরকম মোটা হয়, ঠিক আছে, আর্থিং ওয়েরটা এরকম মোটা হয়, মোটা টাইপের, কত মোটা তার দেখতে পাচ্ছিস। আচ্ছা, তো এটা কেন করা হয়, এত মোটা কি কারণে করতে হয় আমাকে, কারণ দেখ একটা জিনিস, জল যাচ্ছে, ঠিক আছে,
ইলেকট্রিকের আমি ধারণাটা বলছি, ঠিক আছে। একটা নদী, গঙ্গা আসছে, তাই তো, গঙ্গা এসে ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভেঙে গেল, এদিকটা মেন বড় একটা স্ট্রিম চলে গেল পদ্মা, ঠিক আছে, আর এখান থেকে একটা সরু এরকম স্ট্রিম বেরিয়ে এলো, একদম সরু এরকম পাতলা একটা স্ট্রিম বেরিয়ে এলো। তো বলতো বেশি জল কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে বেশি জল সেটা flow মোটাটা করবে? দিক, এদিকটা পদ্মার দিকে। পদ্মার দিকে বেশি চলে যাবে, কারণ কি এটার বেশি জায়গা আছে প্রবাহিত হওয়ার, এটা দিয়ে কি হবে, খুব কম পরিমাণে জল যেতে পারবে, ঠিক আছে। তো সেম জিনিস এখানেও অ্যাপ্লিকেবল, ইলেকট্রিক কি যেদিকে কম বাধা পাবে সেদিকে যাবে। তো এটাকে কি করা হয়, আচ্ছা, বেশি মানে কন্ডাক্টিভ ব্যবহার কোনটা করা হয়, তারটার তুলনায় মানুষের দেহের রোধ বেশি, যার ফলে মানুষের দেহ হয়ে কম কারেন্ট না যাবে, যেয়ে তারের মধ্যে এক্স্যাক্টলি। হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে যদি সরু করতাম, যদি এটাকে যদি সরু করে দিতাম, তাহলে কি হতো, বেশি কোন দিক দিয়ে যেত, বেশি যেতে হিউম্যান বডি হয়ে। হিউম্যান বডি হয়ে চলে যেত, তাই না? তাহলে কি হতো, তখন আমরা কিন্তু বেশি শর্ট খেতাম। যদি আর্থিংটা সরু করি, মানে আমরা যত কিপটামি করবো আর্থিং এ, তত বেশি আমরা শর্ট খাবো, ঠিক আছে। আর্থিংটা যত মোটা করব, মানে মোটা তার, যত দামি জিনিস দিয়ে আর্থিং করব, বা যত মোটা তার দিয়ে করব, যত কস্টলি বানাবো, তত কি হবে, শর্টটা আমরা কম খাবো, মানে তখন আমাদের শরীরটা হবে এরকম ভাগীরথীর মতন, আর এটা হয়ে যাবে, ভাগীরথী ঠিক বলবো না, এটা কি বলা হয়, হুগলি নদী বলে, তাই তো। আর এদিকটা পদ্মা নদী হুগলি হবে স্যার। আর্থিং, ঠিক আছে। বোঝা গেছে কেন আর্থিং তার মোটা করা হয়, বোঝা গেছে। তো একটা 3 পিন প্লাগ, হ্যাঁ স্যার। থ্রি পিন প্লাগের উপরের পোর্টটা লম্বা আর মোটা করা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, কোথায় গেল, দেখ, আর্থিং ওয়েটটা দেখায়, তা নাহলে বোঝা যাবে না। ইন্টারেস্টিং জিনিস এগুলো পড়তে হয়। তোরা দেখবি যে, তোরা যদি মেশিনটাকে খুলিস, দেখবি একটা ওই যে মোটা তারটা যেটা এলো, সেটা দেখবি মেশিনের সাথে চেটানো আছে, তোদের তো ভয় লাগবে দেখে, যে বাবা এখান থেকে তো কারেন্ট আসবে, কিন্তু সেটা কারেন্ট ফ্লো করাবার জন্য নয়, তোদের বাঁচাবার জন্য, ঠিক আছে। ওটা যদি তোরা কোনো কারণবশত দেখিস ছিঁড়ে গেছে, তোরা কি করবি, বাঁচা গেল নাকি, মেশিনের গায়ে এখন ছিল তখন, বাঁচা গেল, এটা ইয়ে হলো, তাই না? তো কি করবি তোরা, এই দেখ এখানে দেখিয়ে দিয়েছে, সব থেকে মোটাটা হচ্ছে আর্থিং এর তার, হয়ে গেল, মোক্ষম সময়ে হয় না, এই যে আর্থিং তারটা, এটা হচ্ছে এখানে ফিউজ দিয়েছে, ফিউজটা দরকার নেই এখানে আমাদের, এইটা বোধহয় আর্থিং তার দিয়েছে, এই সবুজ আর হলুদে দিয়েছে, দেখ কোন তারটা সব থেকে মোটা এখানে, এই তারটাকে মোটা হওয়া উচিত, এটা অতটা ভালো করে দেখা আচ্ছা, যাচ্ছে না। এই তারটা হলুদ কোথায় দাঁতটা। যাবে, এই তারটা কোথায় যাবে, এইটা, আচ্ছা, হলুদ দাঁতটা গ্রাউন্ড যাবে। হ্যাঁ হলুদ তারটা চলে যাবে গ্রাউন্ডে, এখানে যে পিনের মধ্যে ঢোকাবো, এই যে এই পিনটা, এটা চলে যাবে গ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে। আর এই যে হলুদ সবুজ তারটা, এটা কোথা পর্যন্ত আসবে, তার দিয়ে গিয়ে মেশিনের কোথায় পর্যন্ত আসবে, মেশিনের গায়ে এরকম ভাবে ওই হলুদ তারটাকে এখানে আমাদের চেটানো থাকবে মেশিনের গায়ে, ঠিক আছে। নর্মাল অবস্থায় যখন মেশিন ঠিকঠাক থাকবে, তখন এর কাজ কি হবে, এর কাজ কিছুই নেই, ঠিক আছে, বেকার জিনিস, ঠিক আছে। এর কাজ কখন চালু হবে, যদি কোনো কারণবশত এটাকে, এটা কেটে গিয়ে মেটাল মেশিনটা বডি কন্ডাক্টিভ হয়ে যায়। কন্ডাক্ট, যদি কোনো কারণবশত কেটে গিয়ে মেটালের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ যদি কারেন্টটা মেটাল কেসের মধ্যে চলে যায়, তখন এর কাজ শুরু হবে, আদারওয়াইজ এর কোনো কাজ নেই, কোনো ফাংশন নেই, তোরা ছিঁড়ে দিলেও এটা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা যদি তোরা কেটেও দিলি, যদি 3 পিন প্লাগটা তোরা এখান থেকে ছিঁড়ে দিলি, তারটা কি হবে না, কাজ করবে না মেশিন, হ্যাঁ স্যার, করবে। করবে, কোনো ব্যাপার করবে না, স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের সেফটি, ঠিক আছে, আমাদের সেফটির জন্য হয়, এবং দেখবি এটাকে এর গায়ে সোল্ডারিং করে লাগানো থাকে, ঠিক আছে, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা সেফটি হিসাবে দেওয়া থাকে। আচ্ছা, তো আর্থিং যদি কোনো কারণবশত কেটে যায়, তো কি হবে, কোনো কারণবশত কেটে গেল, এমনিতে কিছুই হবে না, ঠিক আছে, কিন্তু যদি শর্ট সার্কিট কোনো কারণবশত হয়ে যায়, তখন আমাদের মানে অন্নপ্রাশনের মেনুগুলো মনে করিয়ে দেবে, ঠিক আছে, কি ছিল। আচ্ছা, তো যাই হোক, এটা তো গেল। তো আর্থিং না থাকলে মোটামুটি এই প্রবলেম গুলো হয়, ঠিক আছে, একটা প্রবলেম হলো। আর কি কারণ হতে পারে, যে কোনো শর্ট সার্কিটের জন্য হতে পারে, ঠিক আছে, কোনো কারণবশত তার কেটে গেছে, ঠিক আছে, তার জন্য হয়। কনজেস্টেড ওয়ারিং এর জন্য হতে পারে, ঠিক আছে, কনজেস্টেড ওয়ারিং মানে আগের দিন দেখিয়েছিলাম, তাই তো, কনজেস্টেড সেই, এক দাদা অনেক সাথে অনেক তার একসাথে বেরিয়ে থাকা যায়। হ্যাঁ কনজেস্টেড হতে পারে, কনজেস্টেড হলে একটা কি প্রবলেম হবে, খুব সুন্দর বলেছিলি আগের দিন, এই যে কনজেস্টেড ওয়ারিং, কনজেস্টিভ তো ওয়ারিং মেইন হলে, তার কোনটা সেটা খুঁজে পাওয়া যাবে। এক্স্যাক্টলি, তো কি হতো বলো, হয়তো আমরা ভুলভাল দেখলো, যে ইলেকট্রিশিয়ান যে ভালো জানে না, কিংবা কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে পাকাই মেরে করতে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, ভুলভাল কানেকশন হবে, তাহলে শর্ট সার্কিট সেখানে হবেই। শর্ট সার্কিট হলে কি হতে পারে, ইভেন মানে প্রথমত যে হবে, যে ছুবে সে ইলেকট্রিফাইড হতে পারে, ঠিক আছে, অথবা মেশিনটাও ড্যামেজ হয়ে যেতে পারে,
অথবা যে হিউম্যান যে কাজ করছে তারও লাইফ লস হতে পারে। তো এগুলো ছিল বিভিন্ন রকম কারণ ফর ইলেকট্রিক্যাল শক। তো বোঝা গেছে ইলেকট্রিক্যাল কেন আর্থিং কেন ইউজ করা হয় বা কিভাবে আর্থিং ইউজ করতে হয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট চলে যাচ্ছি আর্ক রেডিয়েশন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এর জন্য আমি আজকেই বলবো, আর বলবো না এই জিনিসটা, ঠিক আছে? আর কখনো কোর্সের মধ্যে পাবি না, কিন্তু এটা যেটা জানবি এটা একদম পার্মানেন্ট জানা হবে। দেখ, এখানে আমি বর্ণালীগুলোর কথা বলবো, ঠিক আছে? বর্ণালীগুলোর এখানে কথা বলবো। তো আলট্রা ভায়োলেট আর ইনফ্রারেড দুটো কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখানে একটু ভালো করে শোন, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো যেটাতে আমি বলবো এখানে, এখানে দিচ্ছি ভিবজিও। ভালো করে শুনবি এটা। তো প্রিজমের মধ্যে যদি আমি সাদা লাইটটাকে ফেলি তাহলে এটা কি হয়, এরকম কালারে ভেঙে যায়, আলাদা আলাদা কালারের মধ্যে ভেঙে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা যে হয়, এখানে আমরা বিভিন্ন রকম 7টা কালার দেখতে পাচ্ছি। বেগুনি, ঠিক আছে, ভি ফর ভায়োলেট। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিই, লিখে দিই, কোথায় গেল, এখানেই লিখি, তাই না? আচ্ছা, ভায়োলেট কালার আছে এখানে, আছে বেগুনি কালার আছে, মোটামুটি ভায়োলেট আছে। ভি ফর হচ্ছে ভায়োলেট, যাক একটা লিখলাম। আমি টোটালটা কি লিখে দেবো? টোটালটা লিখবো না টোটালটা না লিখলেও তোরা বুঝতে পারবি, ঠিক আছে? ইন্ডিগো মানে হচ্ছে নীল, ঠিক আছে? ইন্ডিগো লিখতে হবে, প্রত্যেকটা কালার কি লিখবো না দরকার নেই, বুঝতে পারবি? দরকার নেই স্যার। দরকার নেই, তাই তো? এটা লিখে দিই। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, এটা কি? বি ফর ব্লু। ব্লু। আচ্ছা, নেক্সট হচ্ছে জি, তাই তো? জি, জি ফর গ্রিন। 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 আচ্ছা, নেক্সট ওয়াই ফর ইয়েলো। ইয়েলো। নেক্সট ও ফর কোনটা হবে এটা? অরেঞ্জ। অরেঞ্জ। আচ্ছা, নেক্সট আর ফর রেড। রেড, ঠিক আছে? তো এই কালারগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, বর্ণালীর মধ্যে। তো এই কালারগুলো এরকম পরপরই কেন দেখা যায়? এরকমও তো হতে পারতো, লালটার পর হলুদ, তারপরে কমলা, ঠিক আছে, তারপর নীল, তারপর সবুজ, এরকম সাজানো কেন দেখতে পাই? সবসময় যতবারই ভাঙবো এগুলো পরপর থাকে, কেন থাকে? কারণ এগুলো হচ্ছে কারণ স্যার এটা তরঙ্গটা মানে যে তরঙ্গ অনুযায়ী দেখায়, যার তরঙ্গ যেটা দৈর্ঘ্যটা, এক্স্যাক্টলি, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা। দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি হলো রে বাবা, এটা আবার কি জিনিস? তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে? ঢেউ বলতে কিরকম, একটা লাইট রে যাচ্ছে, ঠিক আছে, তার ঢেউটা কত বড় হলো, ঠিক আছে? একদম যদি আমরা বেগুনির দিকে দেখি, বেগুনটা আরো ছোট বড়, নাহলে অন্যগুলো বোঝাতে পারবো না। না স্যার, তো বিচ্ছুরণ অনুযায়ী। বিচ্ছুরণ অনুযায়ী, এক্স্যাক্টলি, বিচ্ছুরণ ঠিক নয়, ওয়েভ লেন্থের অনুযায়ী। তো এটা এরকম সরু সরু হলো, ঠিক আছে, এরকম ছোট সরু, একটু বুঝে নে এটা, ঠিক আছে? জিনিসটা অতটা ভালো আঁকতে পারছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিগো, ঠিক আছে? ইন্ডিগোটা নীল কালার দিয়ে দেখি, এর থেকে একটু বড়, ঠিক আছে, এর তুলনায় একটু বড় দেখা যাচ্ছে, কোথায় গেল, এর থেকে একটু বড়, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? ব্লু আছে, তাই তো? ব্লুটা আরেকটু বড়, ঠিক আছে, আরেকটু বড় হলো। আচ্ছা, তারপর কি আছে? ইয়েলো, ঠিক আছে, না কি আছে, গ্রিন আছে, সরি, গ্রিন আছে। গ্রিনটা আরেকটু বড়, ঠিক আছে, আরো বড় হলো। এরকম ভাবে যখন ইয়েলো যাচ্ছে, ইয়েলো কি হবে, আরো বড়, ঠিক আছে, বড় বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যখন কি আছে, ইয়েলোর পর কি আছে? ইয়েলোর পর আছে অরেঞ্জ। অরেঞ্জ আরো বড়, অরেঞ্জ অরেঞ্জ আরো বড় হলো। দিয়ে রেড। দিয়ে রেড হচ্ছে আরো বড়, ঠিক আছে? তো তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে? বাড়তে আস্তে তো থাকছে। বাড়তে থাকছে, তাই তো? তো এই অনুযায়ী সাজানো রয়েছে। এবার সাপোজ আমি একটা জিনিস বলছি, আমাদের হিউম্যান বডি, ঠিক আছে, যে কোনো জিনিস আমরা যদি খুব কাছ থেকে দেখি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা খুব দূর থেকে যদি হিউম্যান বডি দেখতে পারি, তো কি দেখবো? আমরা দেখবো একটা প্লেন। কিন্তু আমরা যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবো, তো হিউম্যান বডির মধ্যে, স্কিনের মধ্যে অনেক ছোট ছোট এরকম হোল থাকে, তাই না? হিউম্যান বডির মধ্যে মাইক্রোস্কোপ, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। সেল। আন্ডার
মাইক্রোস্কোপ, ঠিক আছে। তো ভালো করে বোঝা যাচ্ছে না, বা আমরা এখানে দেখি কোথায় দেখিয়েছে হিউম্যান বডির কি দেখিয়েছে না দেখায়নি, এখানে খুব ভালো দেখায়নি, হিউম্যান স্ক্রিন দেখায়নি এখানে, ভালো করে দেখায়নি। যাই হোক, আমাকে এখানে তো কিছু করার নেই, দেখায়নি যখন। যাই হোক, আমরা জানি এটা, ঠিক আছে, দেখাবার চেষ্টা করলাম বাট নেই। তো হিউম্যান বডির মধ্যেও দেখবো ছোট ছোট এমনি গর্ত রয়েছে, ঠিক আছে। আমাদের বডিটা বা স্ক্রিনটা কিন্তু কন্টিনিউয়াস নয়, এই গর্তর মধ্যে একটা এরকম সাইজের গর্ত রয়েছে। তো কে আগে ঢুকতে পারবে, কার এর মধ্যে দিয়ে কে পেরোতে পারবে বলতো? এই ব্লু, এটা এটা তাড়াতাড়ি পেরোতে পারবে না এই রেড কালারটা তাড়াতাড়ি পেরোতে পারবে? কে পেরোতে পারবে, কে আটকে যাবে বল? অরেঞ্জটা স্যার অরেঞ্জ বুঝতে পারলাম না, রেড কালারটা আগে। ধর আমাদের এরকম একটা গর্ত রয়েছে, ঠিক আছে, একটা স্কিনের মধ্যে একটা গর্ত আমরা চিন্তা করলাম, ঠিক আছে। অন্য কালার দেখায়, এখানে ধর আমরা হিউম্যান বডির যে কালারটা, এরকম একটা কালার দেখালাম, ঠিক আছে। তো এই গর্তটার মধ্যে কে ঢুকতে পারবে বল? আমাদের হাতের মধ্যে, হাতটা তো কন্টিনিউয়াস নয়, হাতের মধ্যে অনেক হোল রয়েছে সাপোজ, ঠিক আছে। তো এই বেগুনিটা আগে ঢুকতে পারবে। বেগুনিটা কেন? বেগুনি এটা ওর তরঙ্গটা ছোটও আছে স্যার। তরঙ্গটা ছোট বলে ইজিলি ঢুকে যেতে পারবে, নীলটা তার Easily তুলনায় একটু ঢুকতে কম পারবে। ঢুকতে পারবে, তাই না? তো ব্লুটা আরো কম ঢুকতে পারবে, ঠিক আছে। এরকম যত উপর দিকে যাবো রেডটা প্রায় ঢুকতে পারবে না, ঠিক আছে না? আচ্ছা, এটার জন্য কি হয়, যত সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্য হয় তত আমাদের শরীরের মধ্যে ঢোকার চান্সেস থাকে, তত তার ভেদন ক্ষমতাটা বেশি থাকে, তত ভেদ করে ঢুকতে পারবে, যার যত কম ওয়েভলেন্থ হয়। তাহলে ভায়োলেট, এটাকে কি বললাম? ভায়োলেট। আর লালটাকে কি বললাম? রেড, ঠিক আছে। তাহলে ছোটকে আমরা কি বলে বলি? ঠিক আছে, ছোটকে আমরা কি বলি? ছোটর একটা ইংলিশ হচ্ছে আলট্রা, ঠিক আছে। আলট্রা মডার্ন বলা হয় না? আলট্রা কি বলা হয়? আলট্রা আমরা এখন তো দেখেছি যে ডিস্ক গুলোকে বলা হচ্ছে কি, সরি এসডি হ্যাঁ স্যার। যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে, স্যান্ডিক্স এর, এগুলো কি লেখা থাকে? আলট্রা, ঠিক আছে। আলট্রা কথাটার অর্থ কি? আলট্রা মানে আরো ছোট, তাই তো। তাহলে ভায়োলেটের থেকেও যেটা ছোট, তাহলে সেটাকে কি ভায়োলেট বলবো? আল্ট্রা ভায়োলেট। আলট্রা ভায়োলেট। তাহলে আলট্রা ভায়োলেট বলছি, তাই তো। আলট্রা ভায়োলেট মানে অন্য কোনো আলাদা গ্রহ থেকে আসা কোনো রকম লাইট নয়, ঠিক আছে। আলট্রা ভায়োলেট মানে বেগুনির থেকে যার তরঙ্গ দৈর্ঘ্য আরো কম, এটাকে আলট্রা ভায়োলেট বলছি। এরকম ছোট একদম দেখিয়ে দিচ্ছি, মানে মিশেই গেছে লাইনের সাথে। আচ্ছা, আবার বড়টার একটা ইংলিশ কি বলা হয়? বড়র ইংরেজি কি? বড়র ইংরেজি হচ্ছে কোথায় গেল? অন্য কারো না, বড়র ইংরেজি অবশ্যই বিগ, খুব ভালো বলেছিস। আরেকটা ইংলিশ হয়, সেটাকে বলা হয় লার্জ। লার্জও বলা হয়, লার্জ। আরেকটা বলা হয়, আরো বলা হয়, ভেরি গুড, সবাই জানিস। আরেকটাও ইউজ করা হয়, ইনফ্রা, ঠিক আছে। তাহলে রেডের থেকেও যেটা বড় সেটাকে কি বলবো? রেডের থেকেও যেটা বড় সেটাকে আমরা কি বলবো? ঠিক আছে, ইনফ্রা ইনফ্রা, রেড। ইনফ্রা রেড। তাহলে মানুষের চোখ এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে দেখতে পারে, মোটামুটি 4 থেকে 8,000 সময়ের মধ্যে মোটামুটি ভাবে দেখতে পারে, এরকম একটা রেঞ্জ রয়েছে। দেখবি বায়োলজির বইয়ে দেখবি তাহলে এরকম একটা রেঞ্জ দেওয়া আছে। না এর নিচে দেখতে পারে, যেমন কি মানুষ, একটা সাউন্ডের ক্ষেত্রে আমরা সবাই জানি মানুষ 20 হার্জ থেকে আপ টু কত হার্জ পর্যন্ত শুনতে পারে রে? 55। ভুল ধারণা। 20 থেকে কুড়ি থেকে 20,000 মধ্যে শুনতে পারে। তার থেকে নিচে হলে কি হবে? তার থেকে নিচে হলেও আমরা শুনতে পাবো না। তার থেকে উপরে হলে কি হবে? তার থেকে উপরে 20,000 উপরে হলেও শুনতে পাবো না, আমাদের কাছে শুনতে পাবো না। কানটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়, ফ্রিকোয়েন্সির সাথে ওইটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অন্য জিনিস, ইয়ের অন্য জিনিস, ঠিক আছে। তোরা যেটা বলছিস সেটা ইন্টেন্সিটি বলছিস, ডেসিবেল যেটাকে বলছিস, তো ওটা আলাদা জিনিস, ওটা পরে জানবো। শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির জন্য হয় না, অবশ্যই এটা একটা ডিপেন্ড করে, শুধুমাত্র সোল এটা নয়। আচ্ছা, তো ওটা একটা মাত্রা থাকে, ডেসিবেল দিয়ে প্রকাশ করা হয়, ওটা অন্য জিনিস, যখন পড়বো সাউন্ড তখন জানবো। আমাদের নেই মনে হয় সাউন্ড। আচ্ছা, তো এইরকম এই রেঞ্জের মধ্যে দেখতে পারি, এর থেকে বেশি হলেও দেখতে পাবো না, এর থেকে কম হলেও আমরা দেখতে পাবো না। বোঝা গেল? গল্পটা বোঝা গেছে? আচ্ছা, তো এর থেকে নিচে যেটা, তাহলে বেগুনি থেকে লাল পর্যন্ত দেখতে পাবো, তাহলে বেগুনির নিচে কি আছে? জাস্ট নিচে কি আছে, যেটা কি রয়েছে আমাদের বল? ইন্ডিগো। ইন্ডিগো আলট্রা ভায়োলেট যেটাকে বলছি, ঠিক আছে। ইন্ডিগো কেন? বেগুনির নিচে, উপরে না, নিচে। ওই যে আল্ট্রা ভায়োলেট। ভায়োলেট। তাহলে আলট্রা ভায়োলেট কি আমাদের দেখা হবে, দেখতে পাবো আমরা?
যেটাকে অতি না। বেগুনি রশ্মি বলি? না। পাবো না। আচ্ছা, ইনফ্রারেড রে কি আমরা দেখতে পাবো? Infrared, হ্যাঁ স্যার। না স্যার দেখতে পাবো না। এটাও দেখতে পাবো না, ঠিক আছে। তো আমরা না। ইনফ্রারেড রে কোথায় দেখেছি বা কোথায় বুঝতে পারি বল? দেখতে তো পাবো না, কারণ কালারলেস এটা, ঠিক আছে। কোথায় সে দেখেছি? গরমের দিনে পিচ রাস্তা দেখা যায়, হ্যাঁ, মানে ওই যে অন্য ওই যে জায়গায়। দেখবি একটা কিছু ভাপের মতন উঠছে, কিংবা গ্যাস জ্বালাবি দেখবি একটা সেই জায়গাটা নড়ছে ভাপের মতন, ওটা নাথিং বাট ওটা হচ্ছে ইনফ্রারেড রেজ। আল্ট্রাভায়োলেট রেজও এরকম ভাবে দেখতে পাবি না, ঠিক আছে। আলট্রাভায়োলেট রেজ হচ্ছে যে আমরা যেগুলো ওয়াটার পিউরিফায়ার থাকে তার মধ্যে দেখবি আল্ট্রাভায়োলেট রেজ দেওয়া থাকে, ঠিক আছে। বা এখন দেখবি ওই কীটাণুনাশক হিসাবে বিভিন্ন রকম মোবাইল ক্লিনার পাওয়া যায় না, সেগুলো আল্ট্রাভায়োলেট রেজ দিয়ে হয়। তো এগুলো বেসিক্যালি মানে এগুলো কি হয় তাহলে? ব্যাপারগুলো হচ্ছে এগুলো আমরা দেখতে পাবো কি পাবো না? স্যার তাহলে পেট্রোল পাম্পে যেখানে ওঠে সেটা যেটা উঠে মানে বুঝতে পারলাম না। স্যার পেট্রোল পাম্পে তেল যখন ঢালানো হয় সে তখন তো উঠে। না, ওটা অন্য জিনিস, ওটা হচ্ছে ইয়ের ব্যাপার, ঠিক আছে। ওটা হচ্ছে তোর পেট্রোলের ব্যাপার, সেটা আলাদা জিনিস, এটা আলাদা ওটা আলাদা। তো ওটা উদ্বায়ী। হ্যাঁ, ওটা উদ্বায়ী হিসাবে, ঠিক, এক্স্যাক্টলি, ঠিক আছে, ওটা নয়। মেশিন জিনিস। তো যাই হোক, যে ব্যাপারটা হচ্ছে এখানে, তাহলে তার থেকে নিচেও দেখতে পাবো না, তার থেকে উপরেও দেখতে পাবো না। তাহলে সাপোজ মানে এরকম যদি হয়, কোন একটা বাড়ির মধ্যে, রুমের মধ্যে একটা ল্যাম্প লাগিয়েছি, সেই ল্যাম্পটা থেকে আল্ট্রাভায়োলেট রেস বেরোচ্ছে, ঠিক আছে, মানে বেগুনির নিচের ওয়েভ লেন্থের আমরা লাইট বার করছি। তো রুমটাকে কিরকম দেখতে পাবো? একটা অন্ধকার রুমে আল্ট্রাভায়োলেট লাইট জ্বালিয়ে দিচ্ছিস, তো কিরকম হবে? আলো দেখতে পাবো কোনো? ঠিক আছে, একটা রুমের মধ্যে, একটা অন্ধকার রুমের মধ্যে একটা ডুম লাগিয়েছিস, বাল্ব, সোজা কথায়, ঠিক আছে। তো সেটার মধ্যে থেকে আল্ট্রাভায়োলেট রেস বেরোচ্ছে, বিভিন্ন কালারের বাল্ব হতে পারে, বেগুনি হতে পারে, নীল হতে পারে, আকাশি হতে পারে, সবুজ হতে পারে, কিন্তু একটা এমন বাল্ব লাগিয়েছি যার থেকে আল্ট্রাভায়োলেট রেস বেরোচ্ছে। তো রুমটাকে আমরা কিরকম দেখবো? দেখতে পাবো জিনিসপত্র, না অন্ধকারই থাকবে? স্যার অন্ধকারে দেখতে পাবো ওটা। অন্ধকারই, মানে রুমটায় কিছু দেখতে পাবো কি? আলো জ্বলছে বলে বুঝতে পারবো? শোনা যাচ্ছে? না স্যার। পাবো না, তাই তো, দেখতে কিছু পাবো না। এই জন্যই এদের থেকেও নিচে যে রেঞ্জগুলো হয়, এক্স রে বা গামা রে, তোরা দেখতে পাবি এক্স রে যে রুমটায় যার এক্স রে হচ্ছে, তার তোরা দাঁড়িয়ে থাকবি, দেখবি কিছুই জ্বললো না, কিছুই হলো না, তাতেও বলছে এক্স রেটা হয়ে গেল। তাহলে কি করে হলো? এক্স রেটা চালালো, তাতেও কেন দেখা যাচ্ছে না কেন? কারণ সেগুলো মনে আমাদের হয়, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিয়ন্ড আমাদের ভিজিবল রেঞ্জ, ভিজিবল রেঞ্জের থেকে বাইরে, ঠিক আছে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ওগুলো নেই, মানে এরকম কিছু অস্তিত্ব নেই মানে বলতে পারবো না, এগুলো দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো বোঝা গেল, ঠিক আছে। তো এটা তো মুছে ফেললাম রে। আচ্ছা, যাই হোক, তোরা জানতে পেরেছিস, ঠিক বাতাসের আছে। মতন যা দেখতে পাবো না। না, বাতাসের মতন বলা যাবে না, ঠিক আছে। বাতাসের না, ওই লেন্থটা কম আসছে, কিন্তু আমাদের চোখ ওটা অ্যানালাইট করতে পারে না, অ্যানালাইসিস করতে পারে না, ঠিক আছে। ওটার কোনো সেন্সেশন করে না, চোখের কোনো ভিজিবল সেন্সেশন আনে না। আচ্ছা, তো যার যত ওয়েভলেন্থ বুঝলাম, তো আল্ট্রাভায়োলেট রেস কি হবে? ভায়োলেটের থেকে বেশি শরীর শোষণ করবে, তাহলে এটা ক্ষতিকারক কি ক্ষতিকারক নয়? শরীর বেশি অ্যাবজর্ব করবে কি অ্যাবজর্ব করবে না আল্ট্রাভায়োলেট রেস? হ্যাঁ স্যার, বেশি সেটা absorb তো করবে। ক্ষতিকর। 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 তাহলে ক্ষতিকর। আল্ট্রাভায়োলেটের থেকেও কম ওয়েভলেন্থ হচ্ছে এক্স রে। তাহলে কে বেশি ক্ষতি করবে? এক্স রে বেশি ক্ষতি করবে না আল্ট্রাভায়োলেট রে বেশি ক্ষতি করবে? আল্ট্রাভায়োলেট বেশি ক্ষতি করবে। আল্ট্রাভায়োলেট বেশি ক্ষতি করবে, কেন? কারণ আল্ট্রাভায়োলেট এটা আমাদের আল্ট্রাভায়োলেটের শরীরে থেকেও বেশি এক্স রে ভেদন আরো ক্ষমতা কম। বেশি, স্যার আমাদের শরীরে বেশি ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারবে। এক্স রে হচ্ছে আরো কম। আল্ট্রাভায়োলেট যদি হ্যাঁ। হয়, স্যার এরকম হয়, তাহলে এক্স রে হচ্ছে আরো, আল্ট্রাভায়োলেট স্যার ভেদন ক্ষমতা বেশি, আমাদের শরীরের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারছে। মানে এক্স রে তো আরো কম, ওয়েভলেন্থ তো আরো কম, এক্স রে আরো কম। আল্ট্রাভায়োলেট যদি এরকম হয়, তাহলে এক্স রে হবে এরকম, ঠিক আছে, এর তুলনায় দেখলে এটা। বোঝা যাচ্ছে না কি যাচ্ছে না? এক্স রে এর ওয়েভলেন্থ স্যার হচ্ছে বুঝতে আরো কম, পারছি। ঠিক আছে। এই যে হ্যাঁ। তোদের বললাম পরপর ছোট হয়ে হয়ে আসছে, তার থেকে উপরে আছে আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেটের থেকেও উপরে রয়েছে এক্স রে, এর আরো কম ওয়েভলেন্থ, ঠিক আছে, এর ওয়েভলেন্থ আরো কম, এক্স রে এর ওয়েভলেন্থ আরো কম। স্যার তাহলে এক্সরের বেতন ক্ষমতা সবচেয়ে কম নাকি? ভেদন ক্ষমতা কম কেন হবে? তো বেশি হবে, ঠিক সব আছে। সবচেয়ে বেশি ওটা? না না, আরো আছে, সবচেয়ে বেশি। আর যাচ্ছি যাচ্ছি আছে, আরো আছে। আচ্ছা। তাহলে এক্স রে কি করবে? এক্স রে কি করবে? আল্ট্রাভায়োলেটের থেকেও বেশি শরীরের ক্ষতি করবে, ঠিক আছে। আল্ট্রাভায়োলেটে যত না তোর ক্যান্সার হতে পারে, এক্স রে আরো বেশি করতে পারবে। এক্স রে থেকে আরো বহু গুণে ছোট, ঠিক আছে। এক্স রে যদি এরকম ধরিস, এরকম যদি এক্স রে ধরিস, তাহলে গামা রে হচ্ছে এরকম,
ঠিক আছে, গামা রেটা হচ্ছে এরকম বলতে পারিস, অনেক অনেক কম, যেটা রেডিয়েটিভ যেটা মেটেরিয়াল থেকে বের হয়। তাহলে এটা কি করবে, আরো বেশি কি করবে, আরো বেশি ক্ষতি করবে। ক্ষতি করবে, তাই তো, আরো বেশি ক্ষতি করবে। তো কতটা ক্ষতি করতে পারে একটা গল্প শোনায় নাকি, শুনি সবাই জানি যদিও বা, শুনেছি, নাম শুনেছি কখনো, নাম শুনেছি কখনো, এই শহরটার কখনো নাম শুনেছি, হ্যাঁ, হ্যাঁ, চারনোবিলের নাম হ্যাঁ, শুনেছি হ্যাঁ, কখনো, শুনেছি, তাই তো। হ্যাঁ স্যার এখানে কি শুনেছি। হয়েছিল, ঠিক আছে, শুনেছি। এটা একটা এক্সপ্লোশন হয়েছিল এখানে একটা, মানে 1900 সালে, আমাদের স্যার, 1900, গোটা শহরটা স্যার খালি হয়ে গেছে। হ্যাঁ একটা এক্সপ্লোশন করেছিল, ঠিক আছে, আমেরিকার সাথে একটা ইয়ে করে, এই যে ইউনিট 4 এর মধ্যে একটা রিয়েকশন চলছিল, ঠিক আছে, এক্সপেরিমেন্ট চলছিল, যে আমরা আমেরিকার থেকেও বেশি পাওয়ার তৈরি করবো, ঠিক আছে, তখন শীত যুদ্ধের সময়, তখন এটার উপরে অনেক বেশি ফোর্স দেওয়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে পারেনি, তার ফলে কি হয়, গোটা জায়গাটা এক্সপ্লোড করে যায়। তো এত বেশি গামা রে এটার মধ্যে হয়েছিল, তো এত বেশি গামা রে হয়েছিল এর মধ্যে, ঠিক আছে, গামা রে এতটাই বেশি বেরিয়েছিল যে গোটা টাউনটা 1 মিনিটের মধ্যে, মানে গোটাটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে, গোটাটাই কিন্তু পুরো মানে ভ্যাকেন্ট হয়ে যায়, পুরো খালি হয়ে যায়, ঠিক আছে, পুরোটাই কিন্তু ভ্যাকেন্ট হয়ে যায়, ঠিক আছে। মানে এই যে টাউনটা রাতারাতি বহু লোক মারা গেছিল, ঠিক আছে, বহু লোক রেডিয়েশনে মারা গেছিল, ঠিক আছে, কয়েক হাজার মানুষ মারা গেছিল। এই টাউনটাই আজকেও মানুষ থাকতে পারে না, আজ প্রায় 40-50 বছর হয়ে গেল, আজও মানুষ এখানে থাকতে পারে না রেডিয়েশনের জন্য। তো এতটাই বেশি ক্ষতিকারক, ঠিক আছে, কয়েকটা ছবি দেখানো যাবে না, এতটাই বিভৎসভাবে মানুষ মারা গেছে, মানে চামড়াটা মানে এটা মানে খুব জিনিসটা বলতে শুনতে খুব খারাপ লাগবে, জাস্ট ওই জায়গাটা বলাটা ঠিক নয়। তো মানুষের এতটাই বেশি অ্যাডভার্স এফেক্ট হয়ে গেছে যে মানে ওই ছবিগুলোকে দেখবি যদি তোরা, চামড়াটা পুরো গলিয়ে দেয়, হ্যাঁ চামড়া পুরো গলিয়ে দেয়, ঠিক আছে, গলিয়ে দিয়ে একটা যায়, একটা পুরো মাংস, স্কেলেটনটা বের করে দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা একটা যখন আমাদের কোনো কিছু চিকেন কাবাব দেখি, জিনিসটা যেরকম হয়ে যায়, মানুষের শরীরটাও এরকম হয়ে যায়, একটা জীবন্ত মানুষের শরীর যদি এরকম হয়ে যায়, কতটা পেনফুল হতে পারে। তো এইগুলো হচ্ছে মানে গামা রের কিন্তু এফেক্ট শরীরের উপরে, ঠিক আছে, এটা আজকেও দেখ মানুষ থাকতে পারে না, গোটা টাউনটা আজও অ্যাবান্ডেন্ট, শুধুমাত্র এত বছর হয়ে গেল তাও অ্যাবান্ডেন্ট। এখনো যদি মানুষ ওই ডোমের মধ্যে গিয়ে, এই ডোমটার মধ্যে গিয়ে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এই কনফাইনমেন্ট জোনটার মধ্যে, এর মধ্যে আজও যদি দাঁড়িয়ে থাকি, এখানে এই রেঞ্জের মধ্যে যদি আমি 1 মিনিট দাঁড়াই, ঠিক আছে, তো আমার 1 মিনিট দাঁড়ানো মানে হচ্ছে আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা এক্সরের মধ্যে দাঁড়িয়ে থাকার মতন, ঠিক আছে, এতটাই ক্ষতিকারক জিনিস এর মধ্যে দাঁড়িয়ে থাকাটা, খুব ক্ষতিকারক জিনিস। তো এটা হচ্ছে গামা রের জন্য, তো এগুলো জানতে হবে না। কেউ যদি চার্নোবিল নিয়ে এক্সট্রা কিছু জানতে চাস, ইউটিউবে প্রচুর মেটেরিয়ালস আছে, ঠিক আছে, এখন এদের জন্য দেখ একটা শহীদ এখানে ইয়ে বেদি তৈরি করেছে, এটা মেমোরিয়ালের মতন বানিয়েছে, তাও কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা কনফাইনমেন্ট জোন, ঠিক আছে, এখানে গেলে তোকে নিজের রিস্কে যেতে হবে, ঠিক আছে, মেবি তুই ক্যান্সারের মধ্যে আক্রান্ত হতে পারিস, অনেকে এখন টুরিস্ট স্পট হিসাবে এটা খুব পপুলার হয়েছে। তো যাই হোক, এটা জানার এখন দরকার নেই, অনেক ঘটনা আছে এটার। তো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে জিনিস। তো যতই হোক আল্ট্রাভায়োলেট রেজ তো কিছুটা হলেও ক্ষতিকারক শরীরের জন্য। তো আল্ট্রাভায়োলেট রেজের জন্য কি কি হতে পারে দেখি, মিনিমাম শরীরে কি কি হতে পারে, গামা রে নিয়ে তো কথাই বলা উচিত নয়, ঠিক আছে, তো ওগুলো শুনতে পারার মতো কোনো জিনিস নয়। আচ্ছা, তো ক্যান্সার হতে পারে স্যার। হ্যাঁ ক্যান্সার 1 নম্বর হতে পারে, খুব সহজে ক্যান্সার হতে পারে আল্ট্রাভায়োলেট রেজের জন্য। আমরা জানি যে অনেক জায়গায় হোল তৈরি, ওজোন লেয়ারে হোল তৈরি হওয়ার জন্য আল্ট্রাভায়োলেট রেজ আসে, এবং স্ক্রিন ক্যান্সার হতে পারে ডিউ টু ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট রেজ। আর্কাই বলতে একটা চোখ লাল হয়ে যায়, ঠিক আছে, ওয়েল্ডিং যদি তোরা করিস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোদেরকে। আর্কাই দেখা যাচ্ছে না এখানে, এই যে চোখ লাল হয়ে যাবে, তারপর এইটাকে জল বলা পড়ে হচ্ছে যাবে। আর্কাই, ঠিক আছে, এটাকে বলা হয় আর্কাই, ঠিক আছে। এটা কি জন্য হয়, আমরা যদি খালি চোখে ওয়েল্ডিংটাকে দেখি, এই যে এই জিনিসটাকে আমরা যদি খালি চোখে দেখি, ঠিক আছে, এটা কি হয়, আমরা প্রথমত 1-2 ঘন্টা পর্যন্ত কিছুই বুঝতে পারবো না, চোখ যেমন থাকবে সেরকম নর্মাল থাকবে, চোখ নর্মাল থাকবে। 2 ঘন্টা পর কি হবে, চোখটা হালকা জ্বালা শুরু করবে। 3-4 ঘন্টা পর কি হবে, 3-4 ঘন্টা পর হালকা করে জল পড়া শুরু হবে। 6 থেকে 7 ঘন্টা পর চোখটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, আরো লাল হয়ে যায়, ঠিক আছে, এটা তো কম লাল দেখিয়েছে, ঠিক আছে, আর আরো আরো বিচ্ছিরি ভাবে এরকম টাইপের চোখ হয়ে যায়, ঠিক আছে, এরকম টাইপের, মানে আমরা লাইটের দিকে তাকাতে পারবো না, ঠিক আছে, সোজা কথায় তাকানো যায় না লাইটের দিকে,
তো কেউ যদি বাহাদুরি করে যদি খালি চোখে আর্ক দেখতে গেছি কিছুক্ষণ, কিছুই বুঝতে পারবো না, প্রথমে আমাদের কোনো সেন্সেশনই আসবে না, ঠিক আছে। এই যে ওয়েল্ডিং আই যেটাকে বলছে, ওয়েল্ডিং, আচ্ছা বার্ন আই, আচ্ছা এটা দেখিয়েছে। এই যে জিনিসগুলো এগুলো হয়, তো প্রথমত যদি আমরা দেখি তো কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে। দেন আস্তে আস্তে করে এই জিনিসটা চলে আসবে। তো এটাকে বলা হয়, যেহেতু আর্ক ওয়েল্ডিং থেকে এই ধরনের চোখ তৈরি হয়, সেটাকে বলা হয় আর্ক আই, ঠিক আছে। আর্কের থেকে তৈরি হয় বলে আর্ক আই, ঠিক আছে। কি হয় দেখাচ্ছে, ওয়াটারিং অফ আইস, চোখ থেকে জল পড়তে থাকবে, অ্যান্ড ইনএবিলিটি টু টলারেট লাইট, লাইটকে সহ্য করতে পারবি না, তোরা চোখ মিলে তাকাতে পারবি না, সকালবেলা তো তাকাতেই পারবি না, ঠিক আছে, চোখ প্রচন্ড জ্বালা করবে। কোনো মানুষজন আসছে? ঠিক হবে নাকি এটা? হ্যাঁ এটা ঠিক হবে, এটা ঠিক হতে হতে তোর 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, ডিপেন্ড করছে, 2 থেকে 3 দিন সময় লাগবে, ততদিন পর্যন্ত এটা ভোগ করতে হবে। এবং বারবার যদি তুই তাকাস, ঠিক আছে, সেক্ষেত্রে চোখটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্যই আমাদের এই প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে হয়। এই যে ফেস শিল্ড বললাম, বা হেড স্ক্রিন যদি সোজা কথায় বলি, এটা ব্যবহার করতে পারি। এগুলো করলে তুই হাজার কিছুক্ষণ কর, কিচ্ছু হবে না, তুই যদি সারাদিন ধরে করিস তাতেও তোর কোনো এফেক্ট আসবে না। এই যে এটা করে যদি করি, ঠিক আছে, এটাতে কোনো আসবে না। এটা এতটাই কালো হয়, এটা দিয়ে তুই সূর্যের দিকে আরামসে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারবি, মানে আরামসে 8 ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাক, কোনো প্রবলেম আসবে না, এতটাই ডার্ক হয়, ঠিক আছে না। তো এটা কিন্তু সূর্যের থেকেও, সূর্যের যে আলো তার থেকেও এই আর্কের ইয়েটা, ইন্টেন্সিটিটা প্রায় 16 থেকে 17 গুণ হয়। মানে সূর্যের থেকে তুই 1 মিনিট সূর্যের দিকে তাকালে তোর যে ক্ষতিটা হবে, 16 মিনিট সূর্যের দিকে তাকালে তোর যে ক্ষতিটা হবে, তুই 1 মিনিট এটার দিকে তাকালে সেই একই ক্ষতি হবে। আচ্ছা, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবসময় কিন্তু কেউ বাহাদুরি করে কখনো খালি চোখে ওয়েল্ডিং করবার চেষ্টা করিস না। প্রথমত আমরা কিচ্ছু বুঝতে পারবো না, ঠিক আছে। ওটার এফেক্ট শুরু হয় 6 থেকে 7 ঘন্টা পর, যেমন আমাদের লেগে গেলে আমরা প্রথমে বুঝতে পারি না, যা কিছু এফেক্ট হয় তার মানে পর দিন থেকে স্টার্ট হয়। এটাও সেম জিনিস, একদম ইনস্ট্যান্ট হয় না, কিছুক্ষণ পর থেকে স্টার্ট হয়। নেক্সট হচ্ছে ফোটোফোবিয়া। ফোটোফোবিয়া মানে কি, তাকাতে পারবি না, লাইটের থেকে ভয়, ফোবিয়া মানে ভয়, আর ফোটো মানে হচ্ছে আলো, আলোর স্যার থেকে আলোর ভয়। প্রতি ভীতি আর হ্যাঁ, আলোর প্রতি ভীতি, মানে এই যে এইটাকেই আর্কাই বলছে, এই যে বলছে টলারেট টু লাইট, ঠিক আছে, ইনএবিলিটি টু টলারেট, সহ্য করতে পারবি না আলো, এটাকেই বলা হচ্ছে ফোটোফোবিয়া, ঠিক আছে, আলোর দিকে তাকাতে পারবি না, ঠিক আছে, এগুলো হয় জেনারেলি। আচ্ছা, এক্সপোজার টু ইউভি রেস, ঠিক আছে, খালি চোখে কোনোভাবেই ওয়েল্ডিং, বিশেষ করে আর্ক ওয়েল্ডিং করা তো কোনোভাবেই উচিত নয়, একদমই উচিত নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নরমাল এক্সপোজার টু, সানগ্লাসে ওয়েল্ডিং করা যাবে কি? করা যেতে পারে, কিন্তু ওটা না করাই ভালো, চোখের উপর স্ট্রেস আছে, ঠিক আছে, চোখ খারাপ হয়ে যেতে পারে, না করাটাই বেটার, ঠিক আছে। বেস্ট হয় এই ধরনের জিনিস, মানে একদম ডার্ক গ্লাস ইউজ করা, এটাই বেটার, ঠিক আছে। এক্সপোজার টু ইউভি রেস, আল্ট্রাভায়োলেট রেস কজেস সেভিয়ার বার্ন অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট স্কিন পিলস অফ, ঠিক আছে। তো কি হয়, আল্ট্রাভায়োলেট রেস যদি ডাইরেক্টলি শরীরের উপর পড়ে, প্রথমত কি হবে, আমাদের জায়গাগুলো কালো হয়ে যাবে, ঠিক আছে, মানে চামড়াটা কালো হতে শুরু করবে, পুড়ে গেলে যেরকম চামড়া হয় সেরকম হতে শুরু করবে, আস্তে আস্তে চামড়া ছেড়ে পড়তে থাকবে, ঠিক আছে। মুখটুকে বুঝতে পারবি, মুখটা খসখসে হয়ে যাবে প্রথমত, ঠিক আছে। গরমকালেও দেখবি শীতকালের মতন চামড়া ফাটছে, ঠিক আছে, এবং রক্ত বেরিয়ে যেতে পারে। আচ্ছা, জ্বালা তো কম করবে। জ্বালা করবে, ঠিক আছে। এগুলো কি কারণে, এই জিনিসগুলো তোরা বলবি যে আমরা তো দেখেছি যারা ওয়েল্ডার তারা এত কিছু করে না, এগুলো অভ্যাস হয়ে যায়, সময়ের সাথে সাথে এগুলো আমাদের অভ্যাস হয়ে যায়। প্রথম প্রথম তো হবেই, প্রত্যেকে ভয় পাওয়ার মতন কিছু নেই। 1 থেকে 2 মাস আমাদের কম বেশি করে প্রবলেম আসবে, কারোর শরীরে বেশি, কারোর শরীরে কম। যখন আমরা দীর্ঘদিন করবো এগুলোর কোনো এফেক্ট থাকবে না, আমাদের শরীর এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনফ্রারেড রেস কজেস কন্ট্রাকশন অফ আই। ইনফ্রারেড রেস তো তোরা বুঝতে পারছিস, বেশি তরঙ্গদৈর্ঘ্য, এটা সেরকম কিছু হয় না, দেখতে কষ্ট হয়, ঠিক আছে। লাল আলো যদি চোখের উপর পড়ে, দেখবি লাল আলো যদি তোরা রাত্রেবেলা জ্বালাস তো কিরকম হয় সেটা। আচ্ছা, কজেস কন্ট্রাকশন অফ আইস, ঠিক আছে, চোখটা কন্ট্রাকশন হতে পারে, চোখের কন্ট্রাকশন হতে পারে, ঠিক আছে, এটা একটা হতে পারে, ঠিক আছে, আর এটা সেরকম কোনো এফেক্ট নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাসেস ফিউমস অ্যান্ড ডাস্ট। আচ্ছা, তো গ্যাসেস ফিউম অ্যান্ড ডাস্ট থেকে কি হতে পারে, বিভিন্ন রকম আমাদের প্রবলেম এটার মধ্যে আসতে পারে। একটা হচ্ছে ইরিটেশন অফ রেসপিরেটরি সিস্টেম, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে একটা প্রবলেম হতে। আচ্ছা, তাহলে এরপরে চলে যাচ্ছি ফিউমস, গ্যাসেস ফিউমস অ্যান্ড ডাস্ট, ঠিক আছে। তো গ্যাসেস ফিউম অ্যান্ড ডাস্ট বলতে আমরা কি বুঝতে পারছি, তো ওয়েল্ডিং এর সময় বিভিন্ন রকমের আমাদের প্রবলেম আসে, ঠিক আছে। তো কি কি প্রবলেম আসে, একটা হচ্ছে ইরিটেশন অফ রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, ইরিটেশন হতে পারে। ইরিটেশন বলতে কি, এই যে গ্যাসগুলো উঠছে, ঠিক আছে, এই গ্যাসগুলোর সাথে কি হতে পারে, বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড হতে পারে, কার্বন মনো অক্সাইড হতে পারে, ঠিক আছে। তো এগুলো কি প্রবলেম করে আমাদের জেনারেলি,
তো এগুলো এগুলো যখন আমরা মানে এগুলো যখন আসবে, এর মধ্যে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। যেমন একটা বলেছিলাম কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি করে? কার্বন ডাই অক্সাইড বা এগুলো আমাদের যখন আমরা ইনহেল করব কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড, এগুলো কি করে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে একটা ইরিটেশন তৈরি করে, ঠিক আছে, জ্বালা তৈরি করে। এর মধ্যে আরো বিভিন্ন রকম জিনিস তৈরি হতে পারে। এই যে গ্যাসটা তৈরি হয়, আমি একটা এর সাইড এফেক্ট বলেছিলাম, এটার ফলে এই মুখটা প্রথম খসখসে হতে থাকে, ঠিক আছে, শুকনো হয়ে যায় মুখটা, তারপরে এটার পরেও চামড়া উঠতে থাকে। তো এটাও খুব ক্ষতিকারক গ্যাসটা শরীরের জন্য, ঠিক আছে। তো যতটা কম ইনহেল করা যায় ততটাই ভালো। নেক্সট হচ্ছে ড্রাইনেস অফ থ্রোট, গলাটা শুকিয়ে যেতে পারে, ঠিক আছে। তো গলাটা খসখস করতে পারে প্রথমত, ঠিক আছে, একদম শুকিয়ে যেতে পারে, ঠিক আছে, গলাটা মনে হবে শুকনো শুকনো, ঠিক আছে, সেটা হতে পারে। কাফিং হতে পারে, কাফিং মানে আমরা কাশি হতে পারে। যে কোনো জিনিস যেগুলো আমাদের শরীরের রেসপিরেটরের সাথে নয়, মানে খাপ খায় না, অক্সিজেন বাদ দিয়ে যে কোনো জিনিসের ফলেই যদি আমরা ইনহেল করি তার মধ্যে একটা কাশির টেন্ডেন্সি থাকে। চেস্ট টাইটনেস, বুকে ব্যথা করতে পারে। অন্যান্য গ্যাস যদি বেশি পরিমাণে ইনহেল করে ফেলি, কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড বা অন্যান্য গ্যাস, তাহলে বুকে ব্যথা করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি, শ্বাস নিতে কষ্ট হতে পারে, ঠিক আছে। খুব বেশি পরিমাণে যদি কোনো বাজে গ্যাস নিয়ে নিই, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড বলে দিই বা সালফার ডাইঅক্সাইড যদি এর সাথে মিশে থাকে, তাহলে সেগুলো যদি আমাদের লাংসে পৌঁছায় তাহলে তার মধ্যে ক্যান্সার হতে পারে, লাংস ক্যান্সার হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, ঠিক আছে। তো হেডেকও আমাদের হতে পারে, মাথা অনেকক্ষণ ধরে অন্যান্য গ্যাস নিলে মাথা ব্যথা করতে পারে। তো এগুলোও কিন্তু আমরা প্রাইমারি যখন ওয়েল্ডিং করব, তো আমাদের কিন্তু এই ধরনের কিন্তু কিছু অসুবিধার মুখোমুখি হতে হবে। টাইমের সাথে সাথে এগুলো আমাদের অ্যাকাস্টেমড হয়ে যাবো আমরা। নেক্সট হয়ে যাচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, ঠিক আছে। তো ফায়ার অ্যান্ড এক্সপ্লোশনের ফলে কি হতে পারে? ইনভলভস লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, ঠিক আছে। ফায়ার অ্যান্ড এক্সপ্লোশনের জন্য যেটা হয় প্রথমত, আমাদের প্রপার্টি বা লাইফ এগুলো কিন্তু পার্মানেন্টলি কিন্তু ড্যামেজ হতে পারে, ঠিক আছে। এই একটা প্রবলেম কিন্তু হতে পারে, ঠিক আছে। কি কারণে হতে পারে? আমরা জানি অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, যার সংকেত হচ্ছে C2H2, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটাইলিন। তো অ্যাসিটিলিন কি হয়, যদি অ্যাসিটিলিন ফ্লেমের সংস্পর্শে আসে তাহলে এক্সপ্লোড করে যায়, ঠিক আছে, এক্সপ্লোড করে বা ফেটে যায়, এক্সপ্লোড করবে বা ফেটে যাবে, ঠিক আছে। তো এইটার জন্য কি হতে পারে জানি, কোনো জায়গায় যদি এক্সপ্লোড করে যায়, অ্যাসিটিলিন যদি সম্ভবত ফেটে যায়, তাহলে ওই সবটাই কিন্তু টোটালি ডেস্ট্রয় হয়ে যেতে পারে, ঠিক আছে। গোটা জিনিসটাই পুরোপুরি ডেস্ট্রয় হয়ে যেতে পারে এবং প্রচুর হিউম্যান লাইফের লস হতে পারে, ঠিক আছে। যাচ্ছিস? ঠিক আছে, থ্যাংকস, আমি যাচ্ছি, চল। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা নয়েজ, ঠিক আছে। মাইনর নার্ভ সেলস। আচ্ছা, নয়েজের জন্য কি হতে পারে? নয়েজ মানে হচ্ছে শব্দ, ঠিক আছে। তো নয়েজের জন্য কি হতে পারে? শব্দের জন্য আমাদের কি হয়, এই যেটা বলছিলি ডেসিবেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেটা ইন্টেন্সিটি না, এটা আমাদের ইন্টেন্সিটির মাত্রা, ঠিক আছে, কতটা হয়। তো ডেসিবেল দিয়ে সেটাকে মাপা হয়, ঠিক আছে। এটা কিন্তু জোর কতটা হচ্ছে, প্রাবল্য, এটা প্রাবল্য। এটার সাথে কেউ ওয়েভলেন্থকে মিলিয়ে মিলিয়ে ফেলিস না, ঠিক আছে। এটার সাথে ওয়েভলেন্থের অনেক তফাৎ আছে। তো যাই হোক, যদি আমাদের একটা যেটা আমাদের হয় নর্মাল এলাকাতে যদি আমাদের হয়, আমরা জানি ডেসিবেল দিয়ে প্রকাশ করা হয়। তো গান টান যখন বাজে, আমরা তো এটা তো জানাই আছে, যদি কোনো প্রসেশন হয় আমাদের পাড়া দিয়ে যায়, বয়স্ক মানুষ যদি বিশেষ করে থাকে, তাহলে নয়েজ যদি খুব বেশি মাত্রায় হয় দেখি তাদের খুব কষ্ট হয়, ঠিক আছে। কি কি হতে পারে? এক নম্বর, বুক ধড়ফড় করতে পারে, ঠিক আছে, এটা একটা প্রবলেম হয়, ঠিক আছে। মাথা ব্যথা করতে পারে, কিংবা যদি খুব বেশি মাত্রায় হয় তাহলে পার্মানেন্টলি নার্ভ সেলগুলো, মানে মাইনর নার্ভ সেলস যেগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হতে পারে, মানে আমরা কানে কম শুনতে পাবো। খুব বেশি মাত্রায় যদি শুনে ফেলি এগুলোকে, তাহলে নার্ভ সেল ড্যামেজ হতে পারে। এটা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারে, পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে, মানে আমরা কালাও হয়ে যেতে পারি চিরকালের মতন, ঠিক আছে, এরকমও একটা প্রবলেম আসতে পারে। তো এটা মনে রাখতে হবে, নয়েজ অ্যাবাভ 80 ডেসিবেল ইজ হার্মফুল, ঠিক আছে। তো 80 ডেসিবেলের উপর যদি হয় তাহলে সেটাকে বলা হয় ক্ষতিকারক। 120-র উপরে তো আউটরাইট ডেঞ্জারাস, সেটা 180 মানে ডেঞ্জারাস জোনটাকেও সেটা পেরিয়ে যায়। 120-র উপরে তো একদম সহ্যই করা যাবে না, জাস্ট, ঠিক আছে। লাস্টে যেটা বলেছে হেডেক, মাথা ব্যথা করে, ঠিক আছে, এই একটা প্রবলেম। তো এগুলো ছিল নয়েজের আমার কয়েকটা প্রবলেম। তাহলে একবার যদি আমি গোটাটাকে সামারাইজ করে নিই, এখানে কি কি জিনিস আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শক বলতে, ইলেকট্রিক্যাল শক কজেস সেভিয়ার বার্ন অ্যান্ড লসেস অফ লাইফ।
তো মানুষ বিচ্ছিরিভাবে পুড়ে যেতে পারে, ঠিক আছে, এবং লাইফও পার্মানেন্টলি আমাদের কারোর একজন লাইফও চলে যেতে পারে, লাইফেরও লস হতে পারে। আর্ক রেডিয়েশনের জন্য যেটা হবে আল্ট্রাভায়োলেটের জন্য, একটা হতে পারে আর্কাই, চোখটা আর্কাই হতে পারে। নেক্সট হচ্ছে ফোটোফোবিয়া, ফোটোফোবিয়াও হতে পারে, ঠিক আছে। এক্সপোজার টু ইউভি রেজ, ঠিক আছে, এক্সপোজার টু ইউভি রেজ কজেস সেভিয়ার বার্ন, পুড়ে যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড রেজাল্ট স্কিন অ্যান্ড স্কিন পিলস অফ, ঠিক আছে, চামড়াও উঠতে পারে, ঠিক আছে, চামড়া উঠে যেতে পারে। নেক্সট হচ্ছে ইনফ্রারেড রেস, মানে অতি লোহিত রশ্মি যেটাকে বলা হয়, সেটার ফলে কি হতে পারে, আমাদের চোখে দেখতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। অনেকক্ষণ তোরা দেখবি ওই ওয়েবটার দিকে তাকিয়ে থাকা যায় না, চোখটা একটু কষ্ট হয়, তাকাতে কষ্ট হয়, বা চোখে জল চলে আসে, ঠিক আছে। এই ধরনের এটার বিশাল কিছু ক্ষতিকারক ব্যাপার নেই ইনফ্রারেড রেজের। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাসেস এন্ড ফিউম থেকে কি হতে পারে, ইরিটেশন অফ রেসপিরেটরি সিস্টেম, জ্বালা করতে পারে, ঠিক আছে, মানে রেসপিরেটরি সিস্টেমটার মধ্যে জ্বালা করতে পারে। ডাইনেস অফ থ্রোট, গলাটা শুকনো শুকনো লাগতে পারে। কাফিং, আমাদের কাশি হতে পারে। চেস্ট টাইটনেস, বুকে ব্যথা করতে পারে। ব্রিদিং ডিফিকাল্টি, শ্বাস নিতে কষ্ট হতে পারে। লাংস ক্যান্সার হতে পারে। আর হেডেক হতে পারে, মাথা ব্যথা করতে পারে। নেক্সট হচ্ছে যদি কোনোভাবে ফায়ার বা এক্সপ্লোশন হয়, আমরা জানি ওয়েল্ডিং এর সময় বিভিন্ন রকম ফ্লেমেবল গ্যাস ব্যবহার করে থাকি, সেগুলো কোনো কারণবশত যদি আগুনের মধ্যে চলে আসে, গোটা ওয়ার্কশপটাই বাস্ট হয়ে যেতে পারে, মানে গোটা ওয়ার্কশপটাই কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, এবং যারা রয়েছে তারাও ইনস্ট্যান্টলি কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা সিভিয়ারলি ইনজিওর হতে পারে, বেঁচে গেলেও খুব বাজেভাবে ইনজিওর হতে পারে, ঠিক আছে। একদম লাস্টে যেটা আছে নয়েজ, তো মাইনর নার্ভ সেলস আর ড্যামেজ মেবি পার্মানেন্টলি, ঠিক আছে, নার্ভ সেলস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, পার্মানেন্টলিও হয়ে যেতে পারে। Noise above 80 decibel is harmful and above 120 decibel outright dangerous. 180 উপরেই হলেই ডেঞ্জারাস হয়, 120 উপর তো আর বলারই কথা নেই কিছু। নেক্সট হচ্ছে আমাদের হেডেক, মাথা ব্যথাও কিন্তু করতে পারে। তাহলে এগুলোই গেল ওয়েল্ডিং এর আমাদের কিছু অ্যাডভার্স এফেক্ট, ঠিক আছে। কারোর কি কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা রয়েছে? না স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, যদি বোঝা গেছে তাহলে সেশনটা এন্ড করছি আজকে। হ্যালো স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যালো স্যার। কেউ কিছু বলছিস? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যাঁ, স্যার, বলছিলাম পেমেন্ট হয়ে গেছে কি? কিটা প্রেজেন্ট না, প্রেজেন্টটা একবার নিতে হবে, হ্যাঁ, 1 মিনিট জাস্ট ওয়েট কর, প্রেজেন্টটা নিয়ে নিই। থ্যাংক ইউ স্যার। 1 মিনিট জাস্ট, কেউ লেফট করিস না, আমি প্রেজেন্টটা নিয়ে থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। স্যার হয়ে গেল প্রেজেন্ট? 1 মিনিট জাস্ট, স্ক্রিনশটটা নিয়ে নিই। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এবারে লেফট করে যেতে পারিস। থ্যাংক ইউ ফর জয়নিং, হ্যাভ এ নাইস ডে।